আল্লাহ যেভাবে বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। এইভাবে করে বিয়ে করতে সাহস পাইতাম না। একা একা রাজি কিনা এইটা খালি জিগাইবেন, আবার শিল্পীরে কইবেন যে ছোট মানুষ, হ্যাঁ এইভাবেও কইবেন আর যাতে মন ভাঙে। এরপরে যদি দেন যে না শিল্পী রাজি, তারপরে আমি বিয়ে করবো 1 সপ্তাহ টাইম। কারণ তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে বাবা রাজি হয়েছে নাকি সত্য, হ্যাঁ আর অন্য কয় কি না আমি রাজি সত্য। তাকাই থাকে বলে এদিকে আমি যদি বলি যে উনি আমার হাজবেন্ড, তখন আমার মুখে দিয়ে তাকাই থাকে। লজ্জা লাগে না? না, কেন? আমাদের হলে তো লজ্জা লাগতো যে কি পরিচয় করাই দিব বা এরকম কিছু। আমার কাছে কোনো সময় লজ্জা লাগে না। মানুষে যদি জিজ্ঞাসা করতো উনি কে, বলতাম উনি আমার হাজবেন্ড। উনি বলে পরিচয় দেয় আপনার? আমি কইতে দেরি করি, আমি সহজে কই না, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি কয়। উনি আমার হাজবেন্ড। হে যে আমার যতটুকু ভালোবাসে, কোটি কোটি টাকা দিয়ে এই ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা শুনবেন বলে আশা করছি। তো চলুন শুরুতে আমি পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে অতিথি যিনি আছেন তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। বয়স কত নজরুল ভাই? 43 বছর। আমার আব্বা মানুষের কাজ করতো। আচ্ছা। আমরা 4 ভাই 6 বোন, বোন সব বড়। এইগুলি আব্বাই কেউ লেখাপড়া করাইতে পারে না। তারপরে আমি একটু বুঝ ধরার পরে পাশের বাড়ির মানুষে আমারে স্কুলে নিয়ে ভর্তি করছে। পরে আমি ওই জায়গায় স্কুলে 5 পর্যন্ত পড়ছি। তারপরে আমি নলছিটি শহরে একা একা যাইয়ে ভর্তি হয়েছি, আমার আর কেউ করাইবে না। নলসিটিতে? নলছিটি থানায়। আচ্ছা। কোন ক্লাসে ভর্তি হয়েছেন? 6-এ। 6-এ? 6-এ আমি একা একা। আপনার আর অন্য ভাই বোন পড়াশোনা করতো না? না, আব্বা গরিব তো কেউই পড়ায় না, কিন্তু আমি নিজের বুদ্ধিতে একা একা যাই, আমার ভর্তিও করায় না কেউ। আমি নিজে নিজে যাইয়া ওই স্কুলে ভর্তি হয়েছি। দৈহিকভাবে আপনি যেরকম, আপনার বাকি ভাই বোনও কি একই রকম? আমি একই রকম। শুধু আপনি একাই এরকম, আর কেউ এরকম হয় নাই? না। আচ্ছা, বলেন তারপরে। ওই জায়গায় ভর্তি হয়েছি, আমি একা যাই ভর্তি হয়েছি, আমি চান্স পাইছি। তারপর ওই জায়গায় লেখাপড়া করছি 8 পর্যন্ত। আচ্ছা। যেই বাসায় থাকতাম খাইতাম, আমার বাসায় দিয়ে একটু খরচা চালানো একটু কষ্ট হয়। পরে হেগোয়ার হেরা একটু রাগ হয়েছে। পরে আমি 8 পাস করার পর বাড়িতে এসেছি। আচ্ছা। চিন্তা করছি যে বাড়ি বইয়ে পড়িয়া যাই পরীক্ষা দেব। আচ্ছা। তো এইটা আর হয় নাই, এটা হয় না। আমার মা আর আব্বা হলো সরল সোজা মানুষ, আমার বড় ভাইয়ের উপরে চলে, আচ্ছা। বড় ভাইয়ের কথাই চলে। তো বড় ভাই চায় না যে আমি লেখাপড়া করি, আচ্ছা। তাই এই জন্য আমার আর লেখাপড়া হয় না। বাড়িতে থাকতেন, বাবার ওখানে খাওয়া দাওয়া করতেন? খাওয়া দাওয়া করতাম, কিন্তু কষ্ট হইতো আর কি। আব্বার লোকজন বেশি, খাওয়া দাওয়া আর কি কষ্টেই চলতো। আচ্ছা। কিন্তু আব্বাই মায় ভালোবাসতো, এখন সমর্থ হিসাবে আমার ভালোবাসতো বেশি। যখন আমি স্কুলে যাইতাম না, তখন ওই পোলাপান আমার দেখে হাসাহাসি করতো, দৌড়াইতো পিছিয়ে পিছিয়ে। এক জায়গায় গেলে পিছিয়ে অনেক মানুষ করতো। এই তখন খারাপ লাগতো যে আল্লাহ আমার যদি একটু বড় বানাইতো, তাহলে তার মানুষ আজকে আমার পিছিয়ে দৌড়াইতো না, হাসতো না। তারপরে যাই হোক, আমি তারপর আল্লাহ যেভাবে বানাইছে আল্লাহর উপরে আমি খুশি। যখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ যা করে ভালোর জন্য, আমি এই জন্য খুশি। তারপরে আমি 6-এ যখন পড়তেছি, ওই স্কুলে ওই রকম আমার পিছিয়ে পিছিয়ে মানুষ করতো। তো এইটা পড়ার পর যখন বাড়িতে থাকলাম, তখন খাওয়া দাওয়ায় কষ্ট। তারপর আমার কিছু মানুষে কইলো কি, তুমি ঢাকায় চলে যাও, হ্যাঁ ঢাকা যাইয়ে কিছু করো, ভবিষ্যতে তোমার বাড়ি বাপ মা কয়দিন থাকবে, তারপর তো তোমাকে জাগান জমেন কিচ্ছুই নেই, তোমার খাওয়াইবে কে, ওই বাইরেও তোমার খাওয়াইবে না। পরে আমি মায়ের আব্বারে না কইয়া ঢাকায় এসেছি। ঢাকায় আইয়া একদিন ছিলাম, একদিন থাকি আবার চলে গেছি। কোথায় ছিলেন একদিন? একদিন আর কি সারাদিন ছিলাম, ও ঢাকা এই শহরে নোয়াখালী আইছিলাম। এই ঘোরাফেরা করছেন? হ্যাঁ, আর কোনো আপনজন আত্মীয় স্বজন নাই, কই থাকুন। পরে আবার আমি ওই এক হোটেলে বইছি, হোটেল এলাকায় ভাই তোমার কি সবাই খাইতে দেবে, কিন্তু রাত্রে কেউ থাকতে দেবে না। আচ্ছা। পরে আমি ভয়তে আবার চলে গেছি। আচ্ছা। এই 95-তে ঢাকা আবার বাড়িতে চলে গেছি। 95 সালের ঘটনা? হ্যাঁ 95-তে বাড়ি চলে যাইয়া তারপরে আমি আবার খুলনায় গেছি। কিছুদিন পর খুলনা গেছি একটা পানের বাক্স দিয়ে দোকানদারি করার জন্য, কারণ আমাদের দেশের সব মানুষ খুলনায় থাকে। তা দোকান দিয়ে মোটামুটি দোকান দিয়ে চলতে পারি। কিন্তু এরশাদ শিকদারের তো নাম শুনছে, আর ওই আওয়ামী লীগ তখন ক্ষমতা আইছে, আর এরশাদ শিকদার আর ওই হান্নান শরীফ আছে, উনি আর কি ওই দুই গ্রুপে বাজতো, গোলাগুলি বাজতো। তখন মানুষ আর কি ওই দোকানপাট ছুঁইয়া সব ছুঁইয়া দৌড়াইতো। এরকম 2-3 মাস আমি তো দৌড়াইতেও পারতাম না, বোম মারতো, করতো। পরে ওই ভয়তে খুলনার দোকান ছাড়িয়ে দিছি। পরে খুলনার দোকান ছাড়িয়ে দিয়ে আবার আমি ঢাকা আইছি। ঢাকা আইছি, এক লোক আমারে দেখে মায়া করছে। পরে কয় তুমি যে ঢাকা আইছো, থাকবা কই? তা আমার বোনের আমার একটা হোটেল আছে, আর আমার বাইর পোলারা এরা কলেজে পড়ে, লজিং এমনি বাসা রেখে থাকে। তা তুমি আমার সাথে লো, তোমার এই জায়গা ঠিক করে দিই মাদারটা। কারণ ওই লোকে আমার একটু থাকার জায়গা দিয়েছে, থাকার জায়গা দিয়ে উনি দেশে চলে গেছে। কারণ একটা পানের দোকান দেবো, আমার কাছে টাকাও নাই। তারপর যদি জায়গা ঠিক করতে পারি তাহলে আমি একটা দোকান দেবো। তা আমি ওই 200 টাকা দিয়ে শুধু ডাইল আর ভাত খাইছি 97-তে। ডাইল আর ভাত খাইছি, আর ওই থাকছি ভালো জায়গায় এর সাথে।
পরে যখন আমার ওই টাকাটা শেষ, পরে আমি পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পাই এরকম 5 বেলা 4 বেলা যখন আমি কিচ্ছু খাই নাই, শুধু পানিই খাইছি। 4 বেলার সময় সকালবেলা এক মাদারটেক ক্লাব আছে, ওই ক্লাবের এক লোক আমার ওই 10-12 দিন ওই জায়গায় ওই হোটেলে বইয়ে বইয়ে থাকতে দেখতো, তো তখন ওই লোকে আমার জিজ্ঞাসা যে ভাই তোমার যে প্রতিদিন এই জায়গায় বইতে দে, সারাদিন বইয়ে থাও, তুমি কোন বাসায় আইছো, তোমার এখানে কে আছে? পর ওনার সাথে কইলাম যে আমার এখানে কেউ নেই, আমি আইছি, একটা লোক থাকতে দেছে, এই জায়গায় থাকি, আমি একটা পানের বাক্স দিয়ে যদি দোকান দিয়ে বইতে পারি, এই জন্য আমি আর কি বইয়ে থাই, যদি কেউ আমার একটু সুযোগ দেয় তাইলে আমি একটু এই দোকান দেবো। উনি এই কথা শোনার পর উনি চলে গেছে, আমার ভালো মন্দ কিছু কয় নাই। তখন কিন্তু আমি 4 বেলা খাই নাই, শুধু পানিই খাই। আমি আর কি মানুষের কাছে খাওয়ান চাইলে তো পাই, কিন্তু আমার শরম লাগছে, আমি কেউ কাছে কই নেই আর খাইও নাই। তো যে বাসায় থাকি ওই মহিলা, বাড়িওয়ালা মহিলা, উনি দেখকে আবার একটু বুঝতে পারছে যে ভাই আপনার যে শরীরটা কীরকম জানি শুকাই লাগে আর কথা কইলে কাঁপে, হ্যাঁ আপনি কি ঠিকমতো খান না? তখন তো জ্যৈষ্ঠ মাস, তখন আমি কইলাম না গরম তো এই জন্য আমার এরকম, আমি খাইছি। বেশি কথা কই নাই, খালি 2টা কথাই কইছি যে আমি তো এরকম লোক, তুমি কিন্তু ভালো একটা ছেলের সাথে বিয়ে বইতে পারবা। হ্যাঁ, আর তুমি যে সবাই কয় তুমি আমার সাথে বিয়ে বাবা রাজি হয়েছে নাকি সত্য? হ্যাঁ, আর অন্য কয় কি না আমি রাজি, সত্য। 4 দিনের দিন ওর কথা কর পর ওই রাজি। এরপর আমি ওই বাদশা ভাই কয় দেখেন এখন আর এত ই করে রেখে লাভ নাই, বাদশা ভাইয়ের বউ, এরপরে এই শিল্পীর দাদি, এখন আর বাজাই রেখেন না, এখন যাই আর বাপ মায়ের আমরা নিয়ে আই, এরা আইলে এরপর বিয়েটা করাই। তারপর আবার হেগো 12 টাকা দিয়ে এরা গেছে, ওই বাসা গেছে ওই শিল্পীর মা আব্বারে আনতে। আল্লাহ যা করে, আর আল্লাহ ছিল আমার পক্ষে, হ্যাঁ যেটা আমি বুঝি আর কি। পরে আনতে গেছে ট্রেনে, ওই বাসারে কি করছে, ওই মলম পাটি হেরে মলম খাওয়া দিয়া হ্যাঁ টাকা পয়সা নেই, হেরে অন্য জায়গায় লয়ে গেছে, হেরে ট্রেন আলাদা অন্যদিকে লয়ে গেছে, আর জামালপুর যাইতে পারে না। পরের দিন 2 দিনে বাসার কোনো খবর নাই, জামালপুর হেরা কইতেছে আমাকে নেতে যাওয়ার কথা শিল্পীর আব্বাই, হ্যাঁ এখন হেরা কয় এদিকে, হেরা কয় শিল্পী জামা হেতু গেছে আনতে, এইভাবে হেরে আর কি 3 দিন খোঁজাখুঁজি, হের কোনো খবর নাই। 3 দিনের দিন, হ্যাঁ 3 দিনের দিন হে ঢাকা আইসে, হ্যাঁ ঠিক মতো কথা কইতে পারে না, ওই যে নেশা মেশা খাওয়া হয়েছে তো মলম, হ্যাঁ। পরে আওয়ার পরে ওই বাসার বউ ফোন দিয়েছে ওই শিল্পীর আব্বা আমার কাছে যে আমরা জামাইতে 3 দিন পর আমরা ফেরত পাইছি এই অবস্থায়, এখন আপনারা একটা কাজ করেন, আপনারা আইয়ে পড়েন, হেরে এখন আমরা কেমনে পাঠাম, হে তো এখন অসুস্থ, আমরা যাই জানবে কীভাবে আনবে। হেরা কইতেছে না আমার আর আমু না, আমার দরকার নাই, মায়া আছে, গার্জিয়ান তো মাই বড়, গার্জিয়ান মায়, আল্লাহ রসুলের নাম লইয়া আপনারা বিয়া পড়াই দেন। এই শিল্পীর মায়ের আব্বা, ওই আল্লাহ আমার পক্ষে কাজ করছে, এটা বুঝলেন? এটা আমি এই জন্যই বলা হয় কোনো ঘটনা কি আসলে নেগেটিভ, আল্লাহ যা করে ভালো ভালোর জন্য আমি এটা কইতেছি, আপনি পরে বুঝবেন। পরে এই যখন হেরা অনুমতি দিল, তখন আগস্টের 22 তারিখ 2005, তখন আমি এই কাজী বাসায় আনি। আর আমার ওই যে অফিসের টিকিট বিক্রি করতাম, এজেন্ট 6টা অফিসের সবাই আমার ভালোবাসতো অফিসাররা, হ্যাঁ। তো ওই হ্যাঁ 6 জনের আমি দাওয়াত করছি, 6 অফিসের 6 জন লোকের দাওয়াত করছি, এমনি ওই আমার এলাকার কেউ দাওয়াত করিনি। হেরা আইসে, আর ওই যে লোকটা আমার ব্যবসা শিখাইছে টিকিটের ব্যবসা, হ্যাঁ তো আইসি। হেরা আওয়ার পর এরা আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখলো, কারণ আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে হবে না, এই মেয়ে যাই হেরা দেখলো। আর আমি তো হের আগে সব টাসে বাংলাই কইছি, আর একটা চালাক ওই অফিসে যাবো আনছি এই জন্য যে আপনারা সবাই হেরে ধরেন শিল্পীর, কারণ আমি বাসার বউর কথা, আমার ওই দাদি শাশুড়ির কথা, এখন তো দাদি শাশুড়ি, ওই শিল্পীর দাদির কথা, তখন আমার পুরোপুরি বিশ্বাস হয় না, এই জন্য হেরা আমার বিশ্বাস তোলো। এগুলো লাগে আমি 10-12 বছর ব্যবসা করি, এরা আমার ক্ষতি চাইবে না, হেগো আন্যা হেগো পাঠাই দিচ্ছে। এরা আনুষ্ঠানিকভাবে এই মেয়ে দেখছে, মেয়ে দেখার পর ওই মেয়ের একা নিয়ে বুঝাইছে যে তোমারে কি এই চাপ বাসা জোর করিয়া বিয়ে করাইতে আছে, বাসার বউ তোমার দাদি, তুমি সত্য কথা কও, তোমরা কি ভয় দিতে আছে? যদি এরকম কিছু হইতে আমাকে দ্বারা কও, আমরা তোমার পাকে তোমার বড় ভাই, হ্যাঁ তোমার মা বাবার কাছে আমরা পুষাই দেব, এই বিয়ে তুমি করো না, এই ছেলে তুমি কত সুন্দর একটা মেয়ে, ওই কাছে থাকলে ভালো হইতো, কাছে আসবে, কাছে থাকলে ভালো হতো। উনি একটু ভালো কথা বলছে, কাছে আসবে উনি। এবং মোস্ট ইন্টারেস্টিংলি ওনার একটা বাচ্চা আছে 7 মাসের, উনি বাচ্চাটাকে ফিট করাতে হয়, বাইরে বসিয়ে রেখেছে, আর এই বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে বসাও সম্ভব নয় এই জায়গাটাতে, কাছে আসবে। গল্পটা আপনারা শোনেন, আমার কাছে মানে পরে যখন এরপরে হে কয় না আমার কেউ রাজি, কেউ জোর করে না, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় মনের খুশিতেই তার সাথে আমি রাজি হয়েছি। দাঁড়ান আমি কাছেই নিয়ে আসি, কারণ আপনি যদি বলে ফেলেছেন তাহলে গল্পটা ওদিকেই যাবে।
আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, শিল্পীকে আমরা সেটা নিয়ে আসছি। নজরুল ভাই বললো যে শিল্পীকে আনলে ভালো হতো, নিয়ে আসছি। শিল্পীর কাছে আমরা প্রয়োজনে প্রশ্নে যাব। হ্যাঁ বলেন, আপনার নাম শিল্পী তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আনুষ্ঠানিকভাবে দেখার পর কবির নামে একটা ছেলে আছে, খুব অফিসের একটা লোক। আচ্ছা আমার আমার ও আবার খুব রাগী এবং চালু। ও শিল্পীর ভালোভাবে দেখাইছে, দেখাইছে যে তুমি এই ছেলে লাগে বিয়ে বাবা কেন, আমরা তোমার ভাই, তুমি আমার সাথে সত্য সত্য কও, যদি কেউ জোর করে বিয়ে দিয়ে দিতে চায় আমাকে তার স্বীকার পাও। হ্যাঁ, তোমার বিয়ে হইবে না, আমরা তোমার বাড়ি পুষাই দিই। আচ্ছা হ্যাঁ, কিন্তু শিল্পী কয় না, আমার কেউ জোর করে না, আমি নিজের মন থেকেই রাজি হয়েছি, আমি কারো কথায় রাজি হই। শিল্পী উনি যেটা বলতেছে সব সত্য? হ্যাঁ সব সত্য। তো এইভাবে করার পর তো ওই যে আমার যে ব্যবসা শিখাইছে প্রথম, যে লটারি ব্যবসা, ওনার নাম কাশেম। তো উনি শিল্পীরে দেখিয়া, উনি আমার ভাইটাকে আর আমি ওনার ভাইটাকে, কিন্তু উনি শিল্পীরে দেখিয়া শিল্পীরে মাইয়া বানাইছে সুন্দর দেখিয়া। এখন মাইয়া বানাইয়া ওই কাজীর সাথে কইতেছে মাইয়া আমার, যেহেতু মাইয়ার আব্বা হয় নাই। হ্যাঁ, এই মেয়ে আমার, আমি উকিল দিয়া এই মাইয়ার বিয়ে দেব। আচ্ছা তো উনি নিজে উকিল হয়েছে এবং এখন পর্যন্ত আমি তার ভাই ডাকি ওই ব্যবসার দিতে, কিন্তু হ্যাঁ আব্বা এই ডাকি। উনি হলো ওনার বাড়ি হলো মালতাই। আচ্ছা আচ্ছা, তো বিয়ে করলেন আপনি? পরে ওই রাইতেই বিয়া কাবিন হইলো আর কি, সরা হইলো, কাবিন হইলো। এই কাবিনের আগে আমি ওনাকে একটু কয়েকটা কোশ্চেন করি। শিল্পী, আপনি তো সবকিছু দেখে শুনে জেনে জুনে আপনি ওনাকে বিয়ে করেছেন, হ্যাঁ তো আপনি এরকম একটা মানুষকে কেন বিয়ে করলেন? আপনার একদম ভিতর থেকে অনুভূতি যেটা, ওইটা আমাকে বলেন তো, কেন রাজি হলেন? আমি রাজি হয়েছি এই যে আমার ওনার অনেক ভালো লাগছে, আমার দেখে পছন্দ হয়েছে। দেখে পছন্দ হলো? আমাদের তো এই ধরনের মানুষ থেকে পছন্দ হওয়ার কথা না, আমরা তো চাই আমাদের সমান হবে, মেয়েরা চায় ছেলেরা তার চেয়ে লম্বা হবে, তাই না? অন্তত 2 ইঞ্চি হলেও লম্বা হবে, আমরা তো এরকমই দেখি আমাদের সমাজে। আপনার কি ভালো লাগলো ওনার? দেখে ভালো লাগছে, আল্লাহর হুকুম না হইলে পরে তো আর বিয়ে হয় না। আমারে সবাই জিজ্ঞাসে যে এরকম একটা ছেলের কাছে তুমি বিয়ে বইবা, তুমি এত সুন্দর একটা মেয়ে, ভালো জামাই পাবা। আমি কারোর কথা শুনি নাই, এরপরেও আমি কই আমার ওনার ভালো লাগছে, আমি এর আমার পছন্দ হয়েছে, তোমরা আমার বিয়ে দাও। কি দেখে পছন্দ হলো ওনার আপনার? আপনি তো আগে দেখেনও নাই। দেখি নাই। হ্যাঁ, আমার দূর সম্পর্কের একটা ফুফাতো বোন জামাই ছিল, যায় বিয়ের কথা যায় বলছিল, আমাদের দেশে গেছে। দেশে তো না আমি আইছি, আমার দাদি আসছিল, আমার সৎ দাদি, আমার আপন দাদি না, আমার সৎ দাদি আমার লগে ছিল। তারপরে ওনার আমি দেখলাম, সবাই আমার জিজ্ঞাসা করলো তোমার পছন্দ হয়েছে কিনা, ভাববে চিন্তা বলো। আমি কই না, আমার পছন্দ হয়েছে, আমি রাজি। কেন পছন্দ হলো? আমার ওনার প্রতি এতটাই ভালো লাগছে, এতটাই পছন্দ হয়েছে, ওনার আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ওনারে দেখে, মানে আমি লম্বা চোরা দেখি নাই, ওনারে শর্ট হইলেও ওনার আমার ভালো লাগছে। এমন কি করলো যাতে ভালো লাগলো? কিছু তো কথাবার্তাও তো বলতো না তেমন একটা। না, তাহলে আপনার ভালো লাগলো কি কারণে? থাকে না প্রথম একটা কথা তো আমাদের গুণীজনরা বলে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনি তো আগে গুণ বিচার করছেন, পরে বোধহয় দেখছেন যে মানুষটা কেমন। তো গুণের কথাই যদি আসি, ওনার আপনি কি দেখলেন যেটা দেখে ভালো লাগলো? উনি আপনাকে কি বলে কনভিন্স করলো? উনি আমার কিছুই বলে নাই, ওই মোবাইলে শুধু কথা কইছিলাম, মোবাইলে শুধু কথা বলছিলাম। আনার আগে মোবাইলে কথা কইছি না, আমি জিজ্ঞাসা করছি পরে এই কথাটা যে কিসের জন্য, তো তুমি তো আমার লাগে বেশি কথা, তো ওই মোবাইলে যে কথা কইছি, হ্যাঁ ওই থেকেই ওর ওই কথাটা মোবাইলে বলছিলেন যে আমার এরকম সমস্যা আছে? কইছিলাম। ওই বাসা ধর, আমি তো মনে করছি ওই যে কইলাম, হ্যাঁ তোরে নিয়ে আসার আগে তখন কথা কইছি, তুমি যে বাসার কথা আইতেছো, তোমার আব্বা আম্মা আনতেছে, আমি কিন্তু লোকটাই রাখো। হ্যাঁ, তখন হ্যাঁ আমার আমরা কইছে সব, তারপর অনেক কথা কইছি। তো এই দুদিন কিছু মনে না করলে, নজরুল ভাই আপনার উচ্চতা কত? 3 ফুট। 3 ফুট। আর ওনার? ওনারটা তো উনি তো স্বাভাবিক মানুষের মতোই, কখনো মাপেন নাই? না। আমরা দেখাবো আপনাকে, দেখলে বুঝতে পারবেন যে শিল্পী আপনি পড়াশোনা করেছেন? আমি ক্লাস 6 পর্যন্ত পড়া। 6 পর্যন্ত পড়ছেন। থাকে না মানুষ তো ছোটবেলায় স্বপ্ন দেখে, মেয়েরা তো বিশেষ করে দেখে যে আমার জামাই এরকম হবে দেখতে, সিনেমার নায়কের মতো হবে। আমার এগুলো বুঝতাম না, আচ্ছা, আর এগুলো ভাবতামও না। কখনোই ভাবতেন না? না। বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানেই রাজি। কত বছরের সংসার আপনাদের? 17 বছর। শেখার আছে অনেক কিছু, অনেক কিছু শেখার আছে। আমরা যতই আধুনিক হই না কেন, যত কিছুই হই না কেন, এই মানুষগুলোর কাছ থেকে, এদের যেই পরিবেশে বড় হওয়া, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিয়া ওই কাবিন হইলো, সরা হইলো। হ্যাঁ, সরা হওয়ার পরের দিন আমি এগো দেশে পাঠাই দিছি। আচ্ছা আমি সাথে আর কথা কইনি, আচ্ছা, কথা কই নাই। আমার মনে আবার একটা টার্গেট, আমি একটু আল্লাহর আইনটা মানি। যেরকম মানুষ বিয়ে করলে মায় বউ ঘরে বরণ করে উঠায়, আমি দেখছি। তা আমিও চাইছি যে আমার মায় এই বউ আগে দেখবে, হ্যাঁ বরণ করে ঘরে উঠাইয়ে তারপর আমার কাছে দেবে যে বাবা তোমার বউ। আপনার পরিবারকে জানাইছিলেন আপনি? হ্যাঁ, বিয়ের আগেই তো জানাইছি। মায় তো খুশি, মায় কইছে যে বাবা তুমি বিয়ে করো, আমরা তো কেউ যাইতে পারবো না, হ্যাঁ টাকা পয়সা নাই, আর তুমি বিয়ে, আমি বিয়ে করবো, বিয়ে তো খরচা লাগবে। তখন মায় কয় তুমি বিয়ে করো, খরচা আমরা দিমু, গাছ আছে, গাছ বিক্রি করিয়া যে খরচা হয় আমি দিমু। মায় আবার এই কথা কইছে।
পরে পাঠাই দেওয়ার পর ও বাড়িতে তো অনেক লোক আছে ঢাকা শহরে থাকে, এরা রিক্সা চালায়। ওর বাড়ির পাশে আছে লো হ্যাঁ এক মহিলা, হ্যাঁ আমার পাক করছিল, আমি যখন বেচালার ছিলাম তখন আমার পাক করছে, হেরা আমার চেনতো, হেরা সবাই আমার আগে থেকেই চেনতো। তখন হেরা জানছে যে এর বিয়ে আমার সাথে হয়েছে, তো কয়েকজন লোকে আমার ফোন করছে আরে পাঠাই দেওয়ার পরই। বিয়ের পর দাদি আবার কইছে যে বিয়ে হয়েছে, সরাকাবিন হয়েছে, কিন্তু কেউ সাথে কেউ দেখা সাক্ষাৎ হয় নাই। কারণ ওই বিভিন্ন মানুষ ওই কয়েকজন আমার ফোন করে কইছে আপনি কি বিয়ে করছেন, সরাকাবিন করিয়া তারপর কাপড় চুপড় পাড়াই দিয়েছেন, এটা কি বিয়ে করে? হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারেন এরে ঢাকায় নেন নিয়ে, এ তো পোলাপান মানুষ, এ তো বিয়ের কিছু বুঝেই না। এটা আবার আমার মানুষে কইছে, ওগো বাড়ির মানুষে ফোন করিয়া করার পর তখনই আমি এবার মায়ের আর আব্বারে তাড়াতাড়ি ঢাকায় আনছি। ঢাকায় আনার পরে হ্যাঁ গো আমি এই আনুষ্ঠানিকভাবে আনলাম। আমি যে টার্গেট মায়া আমার বউ আগে দেখতে, হ্যাঁ এইটা আমি মিক্স হইতে দিই নাই, বুঝছেন? পরে মায়া আইছে, মায়ে বউ গ্রহণ করেছে, তারপর আমি গ্রহণ করছি, বুঝলেন? এই আর কি। কারণ আমার তো শক্তি নাই, আমার তো আল্লাহর উপর ভরসা করে চলতে হইবে, আমি এই বুঝি। এরপর ওর আব্বা আম্মা আইছে, মাইয়া দেখতে আইছে, জামাইও দেখে নাই, জামাই দেখতে আইছে, হেরা দেখতে থাকবো আকাশ ভাঙ্গিয়া মাথায় পড়ছে। তারপরে বুঝতে দেয় না। এবার হেরা বেড়াই গেছে, যাওয়ার পর ও আবার কয়দিন পর ওরে বেড়াইতে পাঠাই দিছি। হ্যাঁ, পাঠাই দেওয়ার পরে ওরে হেরা আটকাইছে, হেরা রাইতে দেবে না। ওরে আমি পাঠাই দিয়েছিলাম যে 1-1.5 মাস। কি বলছে আপনাকে বলেন তো শিল্পী, ঘটনাটা বলেন তো, কি করছে আপনাকে, আটকাছে না কি হয়েছে একটু বলেন। আমার আব্বা আম্মা কেউ, আমার আত্মীয় স্বজন রাজি ছিল না। আচ্ছা, আমার দেখার পর তো বিয়ে তো হয়ে গেছে। কিন্তু ওই যে মলম পাটিতে বিয়ে আল্লাহ করাইছে। হ্যাঁ সেটাই। এখন তারপরে কি হলো, শিল্পী কি করছে বলেন, বাপ মা কি বলছে? আমার অনেক, আমার আশেপাশের মানুষ, আমার আব্বা আম্মা সবাই বলছে ওই জায়গায় যাওয়া যাইবো না, জামাই ছোট, জামাই যদি মেয়ের সমান সমান না হয় কেমন দেখা যায়, হ্যান ত্যান এটা সেটা। যখন আমি ভাবতাছি যে লাইন তো ভালো না, আমার আটকাইবো, এরপর আমি ঢাকা চলে আইছি। একদিন নিজে নিজেই চলে আসছেন? ওই হ্যার ছোট ভাই ছিল, ছোট ভাইরে দিয়ে পাঠাই দিছে, 2 মাস বেড়াইবে, ছোট ভাইরে দিয়ে আইবে। পরে হ্যার সাথে আমি আইসা ছোট পড়ছি। ভাইয়ের সাথে আইবে। আসার পরে 1 বছর পর আমি দেশে গেছি। আমার প্রথম একটা ছেলে হয়েছিল, তারপরে গেছেন? ছেলে হওয়ার পরে ছেলে হওয়ার পরে তারপরে গেছি। তাও ছেলেটারে রাখতে পারি নাই, চিকিৎসার অভাবে মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল। প্রথম ছেলেটা নাই, পরে আমি আর যাইতে দেই না। আর হেরা বেড়াইতেছে, আর কইছি দেখেন আপনারা বেড়াইতে আইবেন 2 মাস পর, 1 মাস পর। হ্যাঁ, আপনার আমি তো আর খুশি না, আপনারা তো মাইয়া দেখতেছেন। হ্যাঁ, আর যদি মনে করে যে না আপনার মাইয়া আমার ভাত খাওয়াইবেন না, তাইলে আপনি আমার কর লইয়ে যাইবেন, লইয়ে যান। হ্যাঁ, এখন আমার সরাসরি কইতে পারে না যে ভাত খাওয়াইবে না। পরে কাকি না বেড়াইতে মাইয়া নিতে হয়, নেয় না মানুষে, আমাকে নেবেন তো নিয়েও দেখবেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখবেন। এই করার পরে তারপর আই জ্বালায় নেতেই রাগারাগি করে, নাই একদিন রাগারাগি করছে আমার শ্বশুর। হ্যাঁ, পরে আমি আর নিয়ে বাড়িতে চলে গেছি। হ্যাঁ, জালগাড়ি নিয়ে, তখন তো মায়া আছে, আব্বা আছে, ওই জায়গায় নিয়ে 6 মাস রাখছি। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। 6 মাস রাখার পর আবার ঢাকায় আনছি। ঢাকায় আনার পর আমার ওই প্রথম ছেলেটা আইলো, তো 1.5 বছরের মাথায় আর কি আমার ছেলে হওয়ার পরে খবর এরা তো আইতুই। আচ্ছা, তারপরে ওরা মেনে নিয়েছে। এখন আমরা ভালো হয়ে যায়। বিয়ের পর তখন ওই কাঠ বিক্রি করে চলতাম কিছু, এবার কাঠটা বন্ধ হয়ে গেল, ফেলাক্সি বেরিয়ে। এখন আমার ঘুরে ফিরে ওই আবার ওই লটারিতে, তো ওই লটারি 2 মাস বিক্রি করলে 2 মাস আবার বন্ধ থাকে, তো 2 মাস আমার ঋণ করে খাইতে হয়। এইভাবে করতে করতে আমার এই ঋণের বোঝা বাড়তেছে। বাড়ার পর 2009 সালে একদম ডাইরেক্ট লটারি বন্ধ। লটারি বন্ধ হয়ে গেছে, সরকার নতুন ক্ষমতা আইছে, এরা টিকিট 20 টাকা করবে, আইন টাইনটা সব নতুনভাবে করতে যাই বন্ধ হয়ে গেছে। তখন আমি 9 সালটা পুরা এই আমি একদম পিছনে পড়ে গেছি। আর আব্বা 9 সালের ডিসেম্বরে মারা গেল। আব্বাই আমার মরার 2 দিন আগেও কইছে যে বাবা তুই ওই জায়গায় ঋণ করে খাও, আমি তো এখনো কাজ করতে পারি। হ্যাঁ, আমি তোর মায়ের লই খাই, আমার আর একটা মাই থাকলে খাইতো না, তুমি ওই মাইয়ে নিয়ে বউরে নিয়ে 2-1 দিনের ভিতরে বাড়ি যাও, যতদিন আমি বাঁচতে আছি, তোমার যতক্ষণ লটারি শুরু না হইবে, হ্যাঁ টিকিট না শুরু হইবে, ততদিন আমি খাওয়াম। এইটা আবার আব্বাই আমার কইছে। আব্বাই কইছে, আমি কইছি ঠিক আছে আব্বা, আমি 10-12 দিন পর হ্যাঁ ওরে নিয়ে বাড়ি আম। 2 দিন পরে আব্বাই মারা গেছে, হঠাৎ করে আব্বাই মারা গেছে। আব্বাই মারা যাওয়ার পরে তো আর আমাকে কেডা খাওয়াইবে। কিন্তু আব্বাই মারা যাওয়ার পরে আমি খবর পাইয়া তো ওই দিনে গেছি, যাই আব্বারে পাইছি। আব্বারে পাওয়ার পর আব্বার 4 দিনের দিন আব্বার নামে একটু মিলাদ পড়াইছে। তো মিলাদ পড়াবার পর কিছু খাবারও করছে। খাবার পড়ার পর ওই খাবারটা ভাগ করিয়ে ঘরে ঘরে দিতে আছে। আমার 4 ভাই তো, আমার মাইজে ভাইয়ের ঘর আলাদা, বড় ভাই আব্বার ঘরেই খায়, কিন্তু খায় আলাদা। কারণ আর আমরা তো আব্বা বাড়িতে গেলে আব্বার লগে খাইতাম, আমরা তো আর আলাদা বুঝতাম না। কারণ আব্বার বড় ঘরে থাকে হইলো আমার বড় ভাই, তা ও ঘরে আমরাও থাকি, কিন্তু
আমাকে পাতিলটা আলাদা করে খাওয়ান দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা হলো নজরুলের পাতিল। আমার তো কোনো পাতিল ছিল না, আমার আব্বার পাতিল ছিল। আমার আব্বার পাতিল কই, তখনই আমি আর কি সোহে পানি এসেছে, আমি এই পাতিল কেমনে সব ই করবো, আমার তো কোনো ইনকাম নাই, কামাই নেই। হ্যাঁ, আমি তো আর এক সপ্তাহ বাড়ি আইতাম, আব্বার পাতিল আমি খাইতাম। আর আব্বাই মরে গেছে, এটা আমার পাতিল আলাদা করে দিল। হ্যাঁ, পরে 4 দিন পর আবার ঢাকায় এসে, ঢাকায় এই বিভিন্ন অফিসে মানুষ চেনেন আমারে, আর সবাই আমারে কইছে যে তুমি একটা কাজ করো, টিকিট যেহেতু বন্ধ, তোমার এলাকার লোকের এমপির কাছে যাও, যাইয়া কিছু টাকা পয়সা লো, নিয়ে একটা দোকান দাও। আমি গেছি, একটা দরখাস্ত নিয়ে ওই জায়গায় দিয়েছিলাম, বুঝছেন, এই ঢাকায়। দেওয়ার পরে ওই এমপির কাছে আমি যাইতে পারি নাই। তো ওই এমপির যে পিএস, উনি আমার কয় আপনি এটা পাইবেন, হ্যাঁ আপনি একটু অমুক সপ্তাহ, এইভাবে কই আমার 12 দিন গেছি। তো উনি আমার 12 দিনের পর আমার কয় টাকা আপনি আইসেন, ভালো হয়েছে, টাকা পাস হয়েছে, কিন্তু এই টাকাটা আপনার জালুঘাটি যাইয়ে আনতে হবে। কারণ আমি কয় টাকা জালুঘাটি যাই আনতে হবে, আমি দরখাস্তের টাকা তো একটা দোকানের টাকা লিখে দিছি। পরে কয় 3000 টাকা, তো আমি কই 1300 টাকা আমার খরচ হয়েছে, এই জায়গায় আইতে আর যাইতে 1300 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আবার এই 3000 আবার যেমন জালুঘাটি আনতে আরও খরচ হইবে, আমার আর লাগবে না, এই কই আর আমি টাকা আনি নেই। তো আমি ঋণ করে খাইতে খাইতে 2009 সালটা গেল আমার, আর দোকানও দিতে পারলাম না। 10 সালে আমি ওই একটা দোকান দিই, আমার হাইকোর্টের কাছে ছাড়ে কিছু টাকা দিয়েছে। হ্যাঁ, টং দোকান আর কি। এরপর এই আর ওই আদম ব্যবসা করে, এই এক সারে টাকা দিয়েছে, এই দিয়ে দোকান বানাইয়া এবার এই দোকান শুরু করি, চা পান বিছি আর রং চা বিক্রি করি, ফেলা তো আবার জাগাইতে পারি না, এইভাবে দোকানদারি করি। আর মাঝে মাঝে লটারি বেরিয়ে না, লটারি বিক্রি করে ঘর ভাড়া দিই, এইভাবে চলতেছি। হ্যাঁ, তো 2008 সালে আমার হইলো ওই পোলা, হইলো প্রথম পোলা, ওই মেহেদি যে আছে। তারপর 11 সালে মায় মারা গেছে, 11 সালে আবার 10 সালে আবার আমার পোলা হয়েছে মেজো পোলাই নাইম। ওই যে পানের দোকানদারি করতাম, চা পানের দোকানদারি করতাম, তো 19 সাল পর্যন্ত করছি। তারপর আমার ওই বাচ্চা 2টার স্কুলের খরচ, তারপর একটু ভালো স্কুলে পড়াইলে কোচিং মাস্টার। আপনার বাচ্চা কয়টা টোটাল? 2টা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, তারপর? কারণ ওই বাচ্চা 2টা স্কুলে পড়াইতে গেলে আমার টাকা লাগে, মাস্টারের বেতন লাগে, ঘর ভাড়া 5000 টাকা লাগে, আমার দোকান দিয়ে হয় না। আর এই বাচ্চা 2টা আমার লেখাপড়া করাইতে পারতেছি না, স্কুলে পড়ে কিন্তু মাস্টারের বেতন দিতে পারি না। বড় ছেলে কোন ক্লাসে পড়ে? বড় ছেলে এবছর 5-এ। 5-এ। কিন্তু এখন তো এই টাকার জন্য ভর্তি করাইতে পারিনি, বই আপনি কি এখনো দোকান করেন? না, দোকান আমার নাই। 19 সালে আমি দেশে গেছি খামার করতে, যে আমার এই দোকান দিয়ে তো ভবিষ্যৎ হইবে না। পরে আমার ওই যেটু জমিন আসলো আব্বার পাইছি ভাগে, ওই জমিনটু কিছু টাকা ঋণ হয়েছি, এই টাকারও চাপ দিছে। পরে আমি ওই টাকাটা জমিটা থুইয়া ওই হাঁস মুরগির খামার করতে গেছি, করছি। কিন্তু বাসাও ছাড়ি চালাম না, দোকানও ছাড়ি নাই, যে আগে আমি ওইটা রানিং হইলে তারপর আমি বাসা দোকান ছাড়বো। পরে ওই জায়গায় আমি খামার চালু করে করতেছি কাজ। এইদিকে এই যে করোনার জন্য দোকান আর এনে করতে পারে না, তো ওনারও আবার ও বসতো দোকানে? ঘরের লাগে আমার দোকান, তো ওই দোকান করতো, তো ওরা তো সংসারটা চলতে পারতো। আমি ওই হাঁস মুরগি পাইলে যখন আমার ইনকাম শুরু হয়েছে, তখন আমি বাসা ছাড়বো, তারপর দোকান ছাড়বো, তারপর এখন নিয়ে যাবো। কিন্তু এই যে করোনার জন্য লকডাউন দেবে, সব বন্ধ থাকবে, এরপরে এরাও আমার দেশে চলে গেছে, দোকান ছিল বন্ধ। অন্য এক লোক ওই দোকান আবার নিচ্ছে, এখন দোকানও নাই? এখন দোকানও নেই, দোকানও নেই। আর হাঁস মুরগি খামার করতে যাইয়া আমার যে টার্গেট, এই যে টাকা 2 লাখ টাকা আমার খালি ঘরে, আর ওই একটা বাচ্চা ফুটানোর মেশিনও আমি কিনছি, এই যে হাঁস মুরগির বাচ্চা ফুটায়। আপনার নিজের জমিতে এগুলো? হ্যাঁ, নিজের। হ্যাঁ, জালুঘাটিতে ওই যেই জমিটা আমি বিক্রি করছি, কিন্তু দলিল করে দেয় নাই, ওই জমির উপরেই। মানে জমি এখন আপনার নিজের না? জমি আন টাকা জমি হয়ে যাবে, তবে একটা আমার কন্ট্রাক্ট আসলো যে আমি খামার করবো না, আমার ইনকাম ভালো হইবে 26%। আচ্ছা, এইটুকু জমির উপরে আপনি বিক্রি করে দিয়েছেন অলরেডি? এইটা সবই বিক্রি করা। এই বিক্রি করেই খামার টামার করছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও মানে এটা হচ্ছে যে আপনি খামার করবেন, তারপরে ওনাকে ইয়ে করে দিবেন? হ্যাঁ, ওই যদি আমি টাকা দিতে পারি খামার করে, তাহলে তো আমি জমিন আর দলিল করে দিব না, কিন্তু স্টামে লিখিত হয়েছে, মানে বিক্রি হয়েছে, দাম হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। তাহলে জমি এখন তাকে দিয়ে দিতে? এটা কাগজে লিখিত, তারে আমি দিয়ে দেবো, কিন্তু মুখে হইলো বন্ধ। খামার আমার ঘরটার ওইভাবে সবই আছে, কিন্তু ওই যে হাঁস মুরগি করতে যখন ক্যাশ লাগবে, এই ক্যাশ টাকা আমার আরো কয়েকজনের টাকা দেওয়ার কথা ছিল, যে এই জমিটা আমি আচ্ছা রয়ে গেছে, কেউ আর আমার টাকা দেয় না। কি করবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মনে করেন আপনি অনুষ্ঠানে আসেন নাই, আপনি কিবরিয়ার কাছে গল্প বলেন নাই, আপনি গল্প আমি এখন রেকর্ড করতেছি, প্রচার আমি নাও করতে পারি, সবই হতে পারে না? আপনার পরিকল্পনা কি? কি করবেন? মাথায় কিছু আসে এই বাচ্চা কাচ্চা বউ নিয়ে? এখন আমি যদি তারপর আমার তো একটা প্ল্যান আছে। হ্যাঁ, ওই প্ল্যান হইলো আমি আবার একটা দোকান দিব। হ্যাঁ, দোকান দিয়ে ওই চাপানের দোকান, রিজিকের মালিক আল্লাহ, এটা করবো। হয়তো আমার ওই জায়গা আর ঘর
এগুলি আর ওই না পারবো না আমি। হ্যাঁ, আর বাচ্চা মানুষ করতে পারবো না। কিন্তু আমি ওই যে কোনোদিন রাস্তায় যাই নাই, 2 টাকা চাই নাই, জীবনও চান নাই। না, আর ওইটা আমি পারবো না। মানে যেভাবে হোক দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু বাচ্চাদের লেখাপড়ার হবে না, এটা পারবো না। আমার এমনি টাকার দরকার নেই, শুধু আমার বাচ্চা 2টা মানুষ হইলেই আমি আর কিছু চাই না। একটা তো দুধের বাচ্চা 7 মাস বয়স, আর 2টা ছেলে তো। বড় বড় 2টা ছেলে। বড় হ্যাঁ। ছেলেটা এই হচ্ছে প্রতিবন্ধী ওনার মতোই। আচ্ছা, মানে একদম সবার বড় যেটা, হ্যাঁ, আমার চেয়ে বড় হইবে। আর বাচ্চা যেটা সেটা তাকে সাথে করে নিয়ে আসছেন। আচ্ছা, মেয়েটার কি অবস্থা? বাচ্চাটা ও ঠিক আছে? হ্যাঁ, মেয়েটা আমার মতো। মেয়েটা ঠিক আছে, বড় ছেলেটা ব্রেনটা ভালো, লেখাপড়ায় ভালো। মানে শারীরিকভাবে আপনার মতো। আচ্ছা শিল্পী, আমি একটা কথা বলি আপনাকে, 17 বছরে 16 বছরের সংসারে কখনো মনে হয়নি আপনি ভুল করেছেন সিদ্ধান্ত নিতে গিয়ে? কোনোদিন মনে হয় নাই, কষ্ট হয়েছে। ঈদ কুরবানি গেছে, মানুষের সবাই কাপড় চোপড় কিনছে, আমি না কিনতে পারলেও আমার কাছে ভালো লাগছে। এই ভালো লাগছে, উনি কষ্টের মাঝেও আমার কোনো জায়গায় কাজে কামে দেয় নাই, আর উনিও কারোর কাছে 2 টাকার জন্য হাত পাতে নাই। এদিক দিয়ে আমি আমার অনেক রোজার ভালো মাসে লাগছে। আমি আরে কইছি দেখো, আমি কিন্তু টাকা কামাই করে আনতে পারি, রোজার মাস তো অনেক টাকা কামাই করতে পারবো। খালি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দাঁড়াইলে আমি তোমার সব কিনে দিতে পারবো। আমার কইছে যাইয়েন না, এগুলো দরকার নাই। হ্যাঁ, আমাকে মার্কেট করা লাগবে না। কিন্তু আমার এখন বর্তমানে যে অবস্থা, হ্যাঁ, আমি এই দোকানটা ছাড়াই আমি বেশি কষ্টে পড়ে গেছি। প্রথম কথা হচ্ছে দর্শক, যারা দেখছেন এই অনুষ্ঠানটা, আপনারা দেখবেন যে আমি যতগুলো এপিসোড এখানে উপস্থাপন করেছি, লাইভ বলেন, ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, বা অন্যান্য কিছু বলেন না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনেই, প্রত্যেকটা গল্পের পেছনেই একটা মেসেজ থাকে। আজকের এই গল্পের অদ্ভুত সুন্দর একটা মেসেজ হচ্ছে শিল্পী এবং তার হাজব্যান্ড। নজরুল ভাইয়ের মতো অনেক নজরুলই বাংলাদেশে আছেন, কিন্তু শিল্পীর মতো কয়জন শিল্পী আছে? এটা একটা অসাধারণ মেসেজের জায়গা, 1। আর 2 নাম্বার হচ্ছে যে উনি আসলে সন্তানদের জন্য আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে না, উনি চাচ্ছে যে ওনার সন্তানদের কোনো রকমভাবে একটা লেখাপড়ার ব্যবস্থা যেন হয়। এবং আমি বিশ্বাস করি সেটা আমার উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ অনুষ্ঠানের শক্তি আছে, সেই ব্যবস্থাটা হয়তো বা হয়ে যাবে। আমার না শুধু আপনাকেই প্রশ্ন করতে ইচ্ছা করতেছে শিল্পী, আমি জানি না এই প্রশ্নগুলো আপনাকে লোকজন কখনো করে না। আপনি যখন ওনাকে নিয়ে যান রাস্তাঘাটে, বের হন, তখন আপনার জামাই উনি মানুষজন খেপায় না, মানুষজন তাকায় না অন্য চোখে? তাকাই থাকে বলে এদিকে, আমি যদি বলি যে উনি আমার হাজবেন্ড, তখন আমার মুখে দিয়ে তাকাই থাকে। লজ্জা লাগে না? না, কেন? আমাদের হলে তো লজ্জা লাগতো যে কি পরিচয় করাই দিব বা এরকম কিছু। আমার কাছে কোনো সময় লজ্জা লাগে না। মানুষে যদি জিজ্ঞাসা করতো উনি কে, বলতাম উনি আমার হাজবেন্ড। উনি বলে পরিচয় দেয় আপনার? আমি কইতে দেরি করি, আমি সহজে কই না, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি কই। উনি আমার হাজবেন্ড। কয় এতটুকু মানুষ তোমার হাজবেন্ড, তুমি একটা কত উচালাম কপালে ছিল, আল্লাহর হুকুম নাইলে পরে তো। আপনি নিজেকে দুঃখী মনে করেন, অথচ আমি দেখতেছি আপনার মতো সুখী মানুষ অনেক হাজবেন্ডই না, জানেন? আমি সুখী। আমি তো কালকে হয়তো আপনার কইছিলাম কি, আপনার খেয়াল আছে কিনা জানি না, আমার পাশে 17টা বাড়াইতে আছে। আমি হেগো জামাইয়ের বোর ব্যবহার দিই, সমাজে দেখি, হ্যাঁ, হেরাও দেখে আমার বোর, আমার, হ্যাঁ, সবাই প্রশংসা করে। কারণ আমি যদি টয়লেটে গেলেও আমার বদনিটা আগাই দিয়ে, হ্যাঁ, আমি গোসল করতে গেলে আমার কিন্তু পোলাপানের। আপনার এই এপিসোড অনেক জামাই তার বউকে দেখাবে আজকে, আমি এটা নিশ্চিত। এই জন্যই আমার এটাও একটা, আপনি মিয়া জামাই ভাগ্য নিয়ে দুনিয়াতে আসছেন। অসাধারণ, আমি অসাধারণ, সুখী। আমি মাইন্ড ব্লোয়িং। এই আমার হে যে আমার যতটুকু ভালোবাসে, কোটি কোটি টাকা দিয়ে এই ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আপনার বাকি জীবনের দায়িত্ব আল্লাহই ঠিক করে দেবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আপনার রিজিক দিয়ে পাঠিয়েছেন। আমি এরকম গল্প শুনেছি যে পাথরের মধ্যে পোকা থাকে, সেই পোকার রিজিক আল্লাহ ব্যবস্থা করে থাকেন, তিনি মহামহিম। তো সেই জায়গাটা থেকে টেনশন করার কোনো কারণ নাই। আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, আমি দোয়া করি। আর যেহেতু আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, আসার পরে আমাদের অনুষ্ঠানে যেটা হয় যে এইরকম প্রয়োজন নিয়ে যারা আসেন তাদের আমরা যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিই উইথ কন্ডিশনটা হচ্ছে এরকম যে দেখেন, ফোন নাম্বার যখন আমরা দিয়ে দিব বা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা যখন আমরা করে দিব, তখন বিভিন্ন ধরনের মানুষজন আপনাদেরকে ফোন দিবে। এটা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, বদ মানুষ আছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো আপনি ভালোর দ্বারা উপকৃত হবেন না খারাপের দ্বারা অপকৃত হবেন, সেটা কিন্তু আপনার। এই বিষয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কিংবা আমি কোনো ধরনের কোনো লাইবিলিটি নিব না। তো সেই জায়গাটা থেকে আপনি চাইলে, যদি কেউ আপনাকে সাহায্য করতে চান আপনার পরিবারের জন্য বা অন্য কোনো বিষয়ে, আপনি যোগাযোগের জন্য চাইলে আপনি নাম্বার দিতে পারেন। আপনি কি রাজি আপনার নাম্বার দেওয়ার জন্য? আচ্ছা, তাহলে আপনি 2টো নাম্বার আপনি আমাকে বলেছিলেন, বলেন, সমস্যা নেই। গ্রামের হলো 01717 535599। আবার বলেন। 01717 535599। আচ্ছা, আরেকটা? আর একটা বাংলা লিঙ্ক 01977 535599। আবার বলেন। 01977 535599। এই দুইটা আমার, হ্যাঁ একটা নাম্বার আছে। হেডটা হলো 01। এই 3টা নাম্বারই কি বিকাশ করা আছে? এটা হেডটা হলো ই করা, কি ওই না হেডটা বিকাশ করা, ওই নগদ হলে বাংলা লিঙ্ক, নগদ বাংলা লিঙ্ক। আর প্রথমে যেটা বললেন ওটা বিকাশ, আর হেডটাও বিকাশ, আর ওই বাংলা লিঙ্কটা হচ্ছে নগদ করা আছে। তাহলে বলেন ওনার নাম্বারটা বলেন। দেখি 01707 018 744। আরেকবার বলেন।
01707 018 744। এই 3টা নাম্বার ওনারা দিলেন, এই 3টা নাম্বারে আপনারা ভিডিওর স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাবেন এবং এই 3টা নাম্বারে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চাইলে ওনাদের যে অবস্থা আছে সেখানে আপনারা কিছুটা হলেও হেল্প করে ওনাদের অবস্থার পরিবর্তন করতে পারেন। শিল্পী, আমি খুব খুশি হয়েছি। আমি মনে প্রাণে দোয়া করি আপনি আজকের অনুষ্ঠানে এসে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছে গেলেন। বাকি জীবনটা এই পরিমাণ ভালোবাসা থাকুক ওনার প্রতি, আর আপনিও আপনাদের দুজনের যেই ভালোবাসার জায়গাটা সেটা যেন অটুট থাকে হাজব্যান্ডের জায়গাটা থেকে, এই দোয়াটাই আমি করি। অসাধারণ গল্প, অসাধারণ গল্প।